আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা জিওটেকনিকের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। রিসেন্ট এই অধ্যায় থেকে বুয়েটে দুটো প্রশ্ন আসছিল। তার মধ্যে বাকরাবাদের যে প্রশ্নটা ছিল সেটার সলিউশন অলরেডি আমাদের যে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে সেটাতে আপনারা হয়তো দেখছেন। তো আজকে এটার রিলেটেড কিছু বিষয় এবং এটার বেসিক কিছু কনসেপ্ট সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। তো আসলে এখানে যেটা ছিল মূলত এটা একটা সি5 সয়েলের একটা অঙ্ক ছিল। এই সি5 সয়েলের অঙ্কের মধ্যে আমাদের সারচার্জ দেওয়া ছিল। আসলে এই সি5 সয়েলের যখন আসলে অ্যাক্টিভ প্রেসারের কথাটা বলা হয়, সাধারণত সারচার্জ লোডটা দেওয়া থাকে না, কিন্তু হঠাৎ করে এটা দিছে। তো এই টাইপের প্রবলেমগুলো করতে হলে বা এই চ্যাপ্টার থেকে অ্যাক্টিভ প্রেসারের ক্ষেত্রে যে আমাদের রিটেনিং ওয়ালের পরে অ্যাক্টিভ প্রেসারটা আসে, এই অ্যাক্টিভ প্রেসারের ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত বা কিভাবে পড়লে আমাদের জন্য সহজ হবে, সেটা নিয়ে আমরা মূলত এখন আলোচনা করব। তারপরে আমরা এই প্রবলেমটা সলভ করব। তো মূলত আমরা আসি আমাদের যখনই প্রেশারের কাছে চলে আসি, অ্যাক্টিভ প্রেশার, তখন এখানে কিছু কোএফিসিয়েন্ট আমাদের চলে আসে, যেগুলোকে বলা হয় অ্যাক্টিভ প্রেশার কোএফিসিয়েন্ট, প্যাসিভ প্রেশার কোএফিসিয়েন্ট, একটা হচ্ছে কি রেস্ট প্রেশার কোএফিসিয়েন্ট। অর্থাৎ এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে ওয়ালের মুভমেন্টের উপরে। তো আমরা একটা চিত্রের মাধ্যমে প্রথমে অ্যাক্টিভ প্রেশারটা আর প্যাসিভ প্রেশারটা হালকা একটু ধারণা নিব, তারপরে হচ্ছে আমরা এই কোএফিসিয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অ্যাক্টিভ প্রেশার বলতে আসলে মূলত আমাদের কি বোঝাচ্ছে, যখন ব্যাকফিলের চাপের কারণে ওয়ালটা ব্যাকফিল থেকে দূরে সরে যাবে, যে ব্যাকফিল থেকে মুভ করে দূরে সরে যাচ্ছে, তখন সেটাকে মূলত অ্যাক্টিভ প্রেশার বলা হয়ে থাকে। তো যদি আমাদের এই বি পয়েন্টটা ফিক্সড করা থাকে তাহলে এটা এভাবে হরিজন্টালি কি হয়ে যায়, আমাদের একটা নির্দিষ্ট আহ, আহ, দূরত্বে এটা বাঁকা হয়ে যায় বা ডিফ্লেক্টেড হয়ে যায় বা ডিফ্লেক্টেড শেপ একটা ধারণ করে। তাহলে আমরা অ্যাক্টিভ প্রেশার মূলত যেটাকে বুঝবো সেটা হচ্ছে কি, আমাদের রিটেনিং ওয়াল বা যে দেওয়ালটার মাধ্যমে ব্যাকফিলকে সাপোর্ট দিয়েছি, সেই ব্যাকফিল থেকে যখন কোনো একটা রিটেনিং ওয়াল আমাদের দূরে সরে যায়, অর্থাৎ ব্যাকফিল থেকে সরে চলে যাচ্ছে, তখন মূলত এটা হচ্ছে অ্যাক্টিভ প্রেশার। তো এখন মূলত এই অ্যাক্টিভ প্রেশার যেটা, সেটা মূলত আমরা যদি যখন আমরা অঙ্ক করছি তখন আমরা খেয়াল করছি যে এর মানটা কম হয়। কারণটা কি? কারণ দেখেন যে আমাদের যখনই আহ, আমাদের ব্যাকফিল থেকে বেশি প্রেশার চলে আসতেছে, তখনই আমাদের যে ওয়াল আছে সেই ওয়ালটা ব্যাকফিল থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে প্রেশারটা আস্তে আস্তে আমাদের যে ব্যাকফিল থেকে আসার কথা সেটা আস্তে আস্তে কমে যাবে, কারণ সেই স্পেস পেয়ে যাচ্ছে, সেই জন্য মূলত আমাদের এটা কম হয়। আর দ্বিতীয় যে ব্যাপারটা, আমরা যদি প্যাসিভ প্রেশারের কথা বলি, প্যাসিভ প্রেশারের ক্ষেত্রে যেটা হয় যে ওয়ালটা ব্যাকফিলের দিকেই মুভ করে। ওয়ালটা ব্যাকফিলের দিকে মুভ করার কারণে যেটা হয়, এই ব্যাকফিলে আমাদের অতিরিক্ত একটা প্রেশার দিতে হচ্ছে। ব্যাকফিলটাকে আমরা এমনও হতে পারে, ব্যাকফিলটা আমাদের এখানে রাইজ হয়ে যেতে পারে, উপরের দিকে উঠে এরকম স্তূপ আকৃতি হয়ে যেতে পারে, যখন আমাদের প্যাসিভ প্রেশারটা আমাদের কখনো একটা রিটেনিং ওয়ালের সৃষ্টি হয় তখন। তো এখন আহ, এই ক্ষেত্রে অবশ্যই আমাকে অতিরিক্ত কোনো ফোর্স অ্যাপ্লাই করতে হবে, যে ফোর্সটা আসলে একটু বেশি হবে, কারণ আমি ব্যাকফিলটাকে চাপাই দিতে যাচ্ছি। সেই জন্য মূলত আমাদের প্যাসিভ প্রেশারটা বেশি হয়ে থাকে। আর যদি রেস্ট কন্ডিশনে থাকে, রেস্ট কন্ডিশনে আসলে আমাদের যে প্রেশার ফোর্সগুলো সেগুলো প্রায় আহ, তেমন কোনো পরিবর্তন হয় না, কারণ শুধু ব্যাকফিলটা আমাদের এই পাশেও চাপ দেওয়ার সুযোগ পাচ্ছে না, বা রিটেনিং ওয়ালটা ব্যাকফিলের দিকে যাওয়ার সুযোগ পাচ্ছে না। তো এখন দেখি আমরা এই যে আমাদের যে ডায়াগ্রামটা এখানে দেখতেছি, এই ডায়াগ্রামটা একটা আমরা ছোট একটা সেকশন আমরা কল্পনা করে নিয়েছি ব্যাকফিলের। তো এই ব্যাকফিলের উপর আসলে যেটা কাজ করে সেটা হচ্ছে কি, আমরা এরকম একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করে, এই ভার্টিক্যাল ফোর্সটা একটা সময় আমাদের কি করে নিতে হয়, হরিজন্টালি কনভার্ট করে নিতে হয়। মূলত আমাদের যে ব্যাকফিল, অর্থাৎ যে সয়েলটাকে সে সাপোর্ট করতেছে, সয়েল থেকে মূলত ভার্টিক্যালি প্রেশার আসে। তো এই ভার্টিক্যাল প্রেশারটা তো সরাসরি আমাদের আর ওয়ালে কাজ করতেছে না, ওয়ালে কাজ করতেছে কিভাবে, এই ভার্টিক্যাল প্রেশারটা আমাদের হরিজন্টালি কাজ করতেছে। তো এই ভার্টিক্যাল প্রেশারটাকে হরিজন্টালি আমাদের কনভার্ট করে নিয়ে তারপরে হচ্ছে আমরা রিটার্নিং ওয়ালে কতটুকু প্রেশার আসে সেটা বের করি। তো এখন খেয়াল করেন, আমাদের যে ভার্টিক্যাল প্রেশারটা আসে সেটাকে আমরা সাধারণত বলি মেজর স্ট্রেস। আমরা মোট সার্কেলে দেখছিলাম, মোট সার্কেলে যে স্ট্রেসটা দেখছিলাম সেটা ছিল আমাদের মূলত মেজর স্ট্রেস। এই মেজর স্ট্রেসটা আসে হচ্ছে ভার্টিক্যালি, আর এই ভার্টিক্যাল প্রেশারটাকে যখন আমরা কনভার্ট করে নেই তখন আমাদের সেটা হয় মাইনর স্ট্রেস বা হরিজন্টাল স্ট্রেস। এটা কিভাবে করি? এটা করার জন্য আমাদের মূলত একটা কোএফিসিয়েন্ট আছে, যেটাকে আমরা কে দ্বারা অর্থাৎ অ্যাক্টিভ প্রেশার কোএফিসিয়েন্ট বলি। এইটা অ্যাক্টিভ প্রেশার কোএফিসিয়েন্টটা মূলত হচ্ছে একটা রেশিও, কার কার, যে আমাদের হরিজন্টাল ফোর্সটা থাকবে সেটা এবং ভার্টিক্যাল ফোর্স যেটা থাকবে সেটা, এই দুটার রেশিওটা মূলত হচ্ছে আমাদের অ্যাক্টিভ প্রেশার কোএফিসিয়েন্ট। একইভাবে প্যাসিভ প্রেশারের ক্ষেত্রেও সেম ঘটনা, আমাদের হরিজন্টাল ফোর্স আর ভার্টিক্যাল ফোর্সের রেশিও যেটা, এটা হচ্ছে আমাদের মূলত প্যাসিভ প্রেশার কোএফিসিয়েন্ট। এখন আসেন, আমরা যদি এই প্রেশারটাকে
অর্থাৎ এই যে ভার্টিক্যাল প্রেশারটা আমাদের ওয়ালের উপরে আসতেছে, এই প্রেশারটাকে যদি আমরা হরিজেন্টালে রূপান্তর অর্থাৎ মাইনর স্ট্রেসে রূপান্তরিত করে নিতে চাই, তাহলে আমাদের আসলে কি করতে হবে? তাহলে আমাদের এই সিগমা এইচ সমান সমান আমরা লিখতে পারবো সিগমা এইচ সমান সমান কে এ ইন্টু সিগমা ভি। তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল করার, যে আমাদের যখনই আমাদের এই কোনো একটা ভার্টিক্যাল প্রেশারকে এর যে প্রেশার কোএফিসিয়েন্ট আছে, সেটা অ্যাক্টিভ হোক, পেসিভ হোক অথবা রেস্টে হোক, সেটা দিয়ে যদি আমরা গুণ করে দিচ্ছি, তখন সেটা হরিজেন্টালি কনভার্ট হয়ে যাচ্ছে। তো এখন আমাদের এখানে যেটা বোঝা দরকার, সেটা আসলে আমাদের সব ক্ষেত্রেই কি আমরা এই কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করব কিনা, সেটা আমাদের জানা দরকার। তো এখন এটা জানার জন্য আমরা উপরে যে ফিগারটা আছে, এই ফিগারটা যদি আমরা দেখি, তাহলে আমাদের জন্য বিষয়টা বেশি পরিষ্কার হবে আর কি, বুঝতে পারবো সহজে। তো দেখেন, আমাদের যে কোনো একটা সয়েলের ক্ষেত্রে আমরা এখানে একটা সয়েল পার্টিকেল আছে, এই যে একটা নির্দিষ্ট ডেপথে, ডি ডেপথে আছে। তো এখন এই ডি ডেপথে আমাদের এইখানে যে ভার্টিক্যাল প্রেশারটা আসতেছে, সেটা হচ্ছে কি ডি ইন্টু গামা ডাব বা গামা গামা সয়েলের ইন্টু এটা আমাদের গুণ করতে হবে। এখন আসেন, আমরা যদি এটাকে আমরা জাস্ট কি করতে চাই, হরিজেন্টাল করতে চাই, তাহলে এখানে কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করলাম। তো আমরা এখান থেকে যে জিনিসটা খেয়াল করবো বা যেটা আমাদের মনে রাখতে হবে, যে সব সময় আমাদের সয়েল পার্টিকেল থেকে বা সয়েলের হাইট থেকে যে প্রেশারটা আসবে ভার্টিক্যাল, সেটাকে যদি আমি হরিজেন্টাল, যেহেতু আমি ওয়ালের উপরে প্রেশার বের করব, এই ওয়ালের উপরে যদি আমি প্রেশার বের করতে চাই, তাহলে সেটাকে সবসময় আমাদের কি করতে হবে, হরিজেন্টাল করে নিতে হবে। কারণ এটা ভার্টিক্যাল আসতেছে, পুরো ভার্টিক্যাল যেভাবে একটা পয়েন্টে প্রেশার আসে, সেটা তো হরিজেন্টাল সেম হবে না, কিছুটা কম অথবা কিছুটা বেশি হতে পারে। যেমন অ্যাক্টিভ প্রেশারের ক্ষেত্রে এইটা কম হবে, কারণ এটা এইদিকে মুভ করবে, খুব সহজে মুভ করতে পারবে যেহেতু ওয়াল সরে যাচ্ছে। আর প্যাসিভ প্রেশারের ক্ষেত্রে আমরা কি করি, এটাকে আমাদের এই দিকে সরায় নিয়ে যেতে হবে, অর্থাৎ পার্টিকেলটাকে আরো ভিতরের দিকে চাপাই নিয়ে আসতে হবে। তার মানে আমাদের এখানে প্রেশারটা কি হবে, বেশি হবে। তার মানে আমাদের অ্যাক্টিভ প্রেশারের ক্ষেত্রে আমাদের কোএফিসিয়েন্টটা কিন্তু কম হয়, এবং প্যাসিভ প্রেশারের ক্ষেত্রে কোএফিসিয়েন্টটা বেশি হয়। তো এখন আমাদের এই যে ভার্টিক্যাল প্রেশারটা আছে, এই ভার্টিক্যাল প্রেশারের সাথে কম কোএফিসিয়েন্ট গুণ করলে হরিজন্টাল প্রেশারটা কম আসবে, যেটা অ্যাক্টিভ প্রেশারে হয়। আবার আমাদের কোএফিসিয়েন্টটা যখন বেশি হয়, তখন এই ভার্টিক্যাল প্রেশারকে যখন আমরা গুণ করে দিই, তখন এই প্রেশারটা কি হয়ে যায়, আমাদের বেড়ে যায়। কিন্তু এখানে সবচেয়ে ভাবার যে বিষয়টা, প্যাসকেল যে কথাটা বলছে, এই জিনিসটা আমাদের সবারই জানা দরকার, যে প্যাসকেলের নিয়ম অনুসারে কোনো একটা তরল তার সর্বদিকে সমান প্রেশার দেয়। যেমন ধরেন যে আমরা এই প্যাসকেলের প্রমাণটা যখন করছিলাম, তখন দেখছিলাম হচ্ছে যে একটা পিস্টন যদি আমাদের এইখানে থাকে, একটা পিস্টন এইখানে থাকে, এখানে একটা পিস্টন থাকে, এরকম একটা পিস্টন থাকে। তো এই যে কোনো একটা পিস্টনে যদি আমরা পি ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এই ফোর্সটা কোনো রকম পরিবর্তন না হয়ে সব জায়গাগুলোতে কি করে, আমাদের সমান প্রেশার প্রেশার দিয়ে দেয়। অর্থাৎ এখানেও পি আসবে, এখানেও পি আসবে, এবং এই পিস্টনেও পি আসবে। তার মানে আমরা যেটা বুঝি এখানে, যে আমাদের যে লিকুইড বা তরল থেকে যে প্রেশারটা আসে, সেটা আমাদের ভার্টিক্যালি যতটুকু আসে, হরিজেন্টালও ততটুকু আসে। সেই জন্য আমরা আসলে ওয়াটারের সাথে এই কোএফিসিয়েন্টটা গুণ করি না। কারণ হরিজেন্টালি যতটুকু প্রেশার আমরা ওয়াটার থেকে পাবো, অর্থাৎ ডি ডেপথে যদি আমাদের ভার্টিক্যাল প্রেশার ডি ইন্টু গামা ডাব্লু হয়, তাহলে হরিজেন্টালিও আমাদের কি হবে, ডি ইন্টু গামা ডাব্লু হবে। অর্থাৎ সব ক্ষেত্রে আমাদের এই প্রেশারটা কি হচ্ছে, সমান হচ্ছে। তো আমার এইগুলো বলার মূল কারণ হচ্ছে একটাই, তো আপনি সবসময় খেয়াল করবেন, যদি সাপোজ এটা যদি একটা সয়েল লেয়ার হয়, এই সয়েল লেয়ার হয়, এখানে যদি আমাদের এরকম করে একটা হচ্ছে ইউনিট সাবমার্জ ইউনিট দেওয়া থাকে, হ্যাঁ, এবং এখানে হচ্ছে আমাদের সয়েল লেয়ারের উপরে ওয়াটার বডি মানে ওয়াটার টেবিলটা দেওয়া আছে। তার মানে আপনাদের এখানে যেটা খেয়াল করতে হবে, যে আমি এখানে এই যে ওয়ালটা আছে, এখানে একটা ওয়াল আছে, এই ওয়ালের উপরে যে প্রেশারটা আমি বের করবো, প্রেশারটা বের করতে হলে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, সেটা আমার সয়েল থেকে যেটা আসবে, সেটাকে আমরা কি করব, এই হরিজেন্টাল বানানোর জন্য কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করবো। তার মানে আমার এখানে গামা সাবমার্জ যেটা আছে, এটাকে আমি স্যাচুরেটেড আছে, এই স্যাচুরেটেডটাকে আমি গামা সাবমার্জ করব। তাহলে গামা সাবমার্জের সাথে আমরা সাধারণত কি করব, যতটুকু ডেপথ দেওয়া আছে, এই ডেপথটা আমরা ধরেন যে একটা এইচ ডেপথ দেওয়া আছে, তো আমরা এর সাথে যদি এইচ গুণ করে দেই, তাহলে এটা কি হলো, ভার্টিক্যাল প্রেশার, এই পয়েন্টে ভার্টিক্যাল প্রেশার আছে। এখন এই ভার্টিক্যাল প্রেশারটাকে আমাকে কি করতে হবে, হরিজেন্টাল করতে হবে। হরিজেন্টাল করতে হলে আমাকে কি করতে হবে, এর সাথে কি এটা গুণ করে দিতে হবে, কোএফিসিয়েন্টটা গুণ করতে হবে। অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ, প্যাসিভ হলে প্যাসিভ, রেস্ট হলে রেস্ট। তারপরে চলে আসি হচ্ছে আমরা এখান সাবমার্স, আমি স্যাচুরেটেড থেকে সাবমার্স বের করলাম, তার মানে আমি পানিটাকে বাদ বাদ দিয়ে দিয়েছিলাম, কিন্তু এই পানিও তো এই ওয়ালের উপর প্রেশার দিবে। এখন পানির যে প্রেশারটা আসবে, সেখানে তো আর কে গুণ করা যাবে না, কারণ আমাদের ফর্মুলা বা শর্ত অনুসারে আমরা কি বুঝছি, যে আমাদের লিকুইড আমাদের ভার্টিক্যালি যতটুকু প্রেশার দিবে, হরিজেন্টালি ততটুকু প্রেশার দিবে। তার মানে তখন আমাদের ওয়াটার থেকে যে প্রেশারটা আসবে, শুধু এই ওয়াটার প্রেশারটা সরাসরি এর সাথে গুণ হয়ে যাবে, এর সাথে আর কোনো কোএফিসিয়েন্ট আমাদের গুণ করা যাবে না।
তো এই হচ্ছে মূলত অ্যাক্টিভ প্রেসারের কোএফিসিয়েন্ট এবং প্যাসিভ প্রেসারের কোএফিসিয়েন্ট গুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা একটু আমরা দেখলাম। আর এখানে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কি, আমরা যে প্রেসারের যে ডায়াগ্রামটা আমরা জানি যে এখানে একটা যদি রিটেনিং ওয়াল হয়, তাহলে এই রিটেনিং ওয়ালের ক্ষেত্রে আমাদের প্যাসিভ প্রেসারটা সবচেয়ে কম হয়। তারপর আস্তে আস্তে আমাদের কি রেস্ট প্রেসারটা তার থেকে বেশি হয়, এবং প্যাসিভ প্রেসারটা সব থেকে বেশি আসে। এটা হচ্ছে প্যাসিভ প্রেসার, এটা প্রেসার অ্যাট রেস্ট, আর এটা হচ্ছে কি মূলত আমাদের অ্যাক্টিভ প্রেসার। এই তিনটা প্রেসার মূলত আমাদের এই ওয়ালের উপরে কাজ করে। তো আমাদের সবচেয়ে কম হয় হচ্ছে মূলত অ্যাক্টিভ প্রেসারটা, যেহেতু আমাদের ওয়ালটা ব্যাকফিল থেকে দূরে সরে যায়। এখন আমরা এই রিলেটেড আমাদের C5 সয়েল অথবা সি সয়েল যেটা আছে, এই সয়েলে আমাদের মূলত এই টাইপের কিছু প্রশ্ন থাকে। আমরা এইটা রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। তো আমাদের আজকের যে প্রবলেমটা গ্রুপে দেওয়া ছিল, সেই প্রবলেম অনুসারে আমাদের মূলত এটা ছিল একটা C5 সয়েলের প্রবলেম। তো C5 সয়েলের ক্ষেত্রে আমরা প্রেসার বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে থাকি। তো এই ফর্মুলাটা আসলে আমরা কেন ব্যবহার করি, খেয়াল করেন যে আমাদের যখন C5 সয়েল হয়, তো এই সয়েলগুলোর মধ্যে একটা জিনিস থাকে যেটাকে বলে আমরা সি বা কোহেশন। অর্থাৎ কোহেশন মানে কি, সয়েলের পার্টিকেলগুলো নিজেকে নিজেদের প্রতি আকর্ষণ করে রাখা, যেটা সেটাই মূলত হচ্ছে আমাদের কোহেশন হিসেবে কাজ করতেছে। তো এখন আমাদের যে এই কোহেশন কাজ করতেছে, কোহেশনের কারণে কি হয়, মাঝে মাঝে আমাদের ওয়ালের উপরে চাপের বিপরীতে কি হয়, আমাদের টান চলে আসে। এটাকে আমরা টেনসাইল বলে থাকি, আমাদের এই টেনশন চলে আসে। তো আমাদের ধরেন যে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফোর্স আসতেছিল। তো এই ভার্টিক্যাল ফোর্সটাকে, অর্থাৎ আমাদের যে ফোর্সটা এইদিকে আসতেছে, বা ওই চাপা বল যেটা আসতেছে আমাদের এইদিকে, এই চাপা বলটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে এই টানা বল, এটা টানা বল, এটা তো আর আমাদের কি করবে না, এই ওয়ালের উপরে চাপ দেওয়ার সুযোগ পাবে না। এটা কি করবে, আমাদের ওয়ালকে আরো তার দিকে টানার চেষ্টা করবে। এটা কার জন্য আসতেছে, যে সয়েলের যে কোহেশনটা আছে, এই কোহেশনের কারণে আসতেছে। তাহলে আমার এই টোটাল যে প্রেশারটা, সাপোজ ধরেন আমার টোটাল কম্প্রেসিভ প্রেশার হওয়ার কথা ছিল কতটুকু, আমরা ধরেন যে এইরকম একটা প্রেশার হওয়া ছিল যার মানটা এটা সমান, অথবা আমরা এইভাবে বলতে পারি যার মানটা হচ্ছে কে এস ইন্টু কে এ গামা ইন্টু হচ্ছে কি এইচ ছিল। তো এখন আমাদের এখানে কি চলে আসছে, একটা টেনশন চলে আসতেছে, ওয়ালের উপর একটা টেনশন চলে আসতেছে। সেই টেনশনটা কত আসছে, আমার 2c√কে, 2c√কে, 2c√কে কে যদি আমি এখান থেকে বাদ দিয়ে কে এ কে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে এই ফর্মুলাটা আমাদের চলে আসতেছে। অর্থাৎ কোহেশনের কারণে যে প্রেশারটা আসতেছে, সেই প্রেশারটা কি হয়ে যাবে, কমে যাবে। হ্যাঁ, তো এখানে আমাদের প্রেশারটা বা টেনশনের কারণে যে প্রেশারটা আসছে সেটা আমাদের এখানে কমে যাচ্ছে। তো এখন এই টেনশন একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত কাজ করে, যেখানে গিয়ে মূলত আমাদের ওয়ালের উপর আর কোনো প্রেশার কাজ করে না, যে প্রেশারটা জিরো হয়ে যায়, সেটা বলি আমরা হচ্ছে পজিশন অফ, মানে এন্ডিং পয়েন্ট অফ টেনশাল ক্র্যাক। অর্থাৎ টেনশাল ক্র্যাকের যে এন্ডিং পয়েন্ট আছে সেটাকে আমরা এখানে বুঝি। যে আমরা এখানে খেয়াল করি যে আমরা এখানে একটা জেড ডিস্টেন্স আমরা ধরে নিছি, যেখানে গিয়ে মূলত আমাদের টেনশাল ক্র্যাকটা জিরো হয়ে গেছে। উপরে বেশি ছিল, আস্তে আস্তে কি হয়ে গেল, নিচে গিয়ে জিরো হয়ে গেল। তো এইটার সাপেক্ষে যদি আমরা এটাকে সলভ করি, তাহলে আমাদের এই পিটাকে যদি আমরা জিরো ধরি, জিরো ধরলে আমাদের এখানে জেড সির মানটা আমাদের এখানে চলে আসতেছে। তাহলে জেড সি সমান সমান, আমরা জাস্ট ওই যে আমাদের যে C5 সয়েলের প্রেশার সমীকরণটা আছে, এই সমীকরণে বসাই দিলে আমাদের জেড সির মানটা চলে আসবে। আমরা এখন মূলত যেটা পাইলাম, যে যে কোনো একটা আহ, আমাদের যে রিটেনিং ওয়াল থাকে, রিটেনিং ওয়ালের উপর টেনশন, যে টেনশাল ক্র্যাক বা টেনশাল ফোর্স যদি চলে আসে, তাহলে তাহলে টেনশাল ফোর্সের যে ডেটটা, সেই ডেট বের করার সূত্রটা আমরা এখানে পাইছি। তো এখন আসি, মাঝে মাঝে এই প্রশ্নগুলো একটু ঘুরাই প্রশ্ন করতে পারে। যেমন ধরেন যে বলা হলো যে আমাদের ওয়াটার টেবিল প্রেজেন্ট, একটা কথা উপরে বলা আছে যে ওয়াটার টেবিল প্রেজেন্ট ছিল, কিন্তু আমাদের যে রিটেনিং ওয়ালটা আছে, এই রিটেনিং ওয়ালটাতে আমাদের উইফোল দেওয়া আছে। উইফোল মানে এরকম করে রিটেনিং ওয়ালে ছিদ্র দেওয়া আছে, যাতে আমাদের পানিগুলা বের হয়ে যেতে পারে। তো যদি এরকম উইফল দেওয়া থাকে, যদি পানি না থাকে, তাহলে আমাদের সম্পূর্ণ পানিটা বের হয়ে গেলে, তাহলে আমাদের এখানে সাবমার্জিন নিউট্রনটা আসবে, যেটা আসলে এই ওয়ালের উপর প্রেশার দিচ্ছে। অথবা আমাদের এখানে বাল্ক নিউট্রনটা আছে, সেটাও আমাদের আসতে পারে। তো আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, যে প্রশ্নের মধ্যে আসলে কিভাবে দিচ্ছে বা কি চাচ্ছে। আসলে যদি আমাদের দেখা যায় যে উইফল দেওয়া আছে, তাহলে তো এখানে আর ওই ওয়াটার প্রেশারটা নেওয়া যাবে না। হ্যাঁ, তো আমরা অনেকে যেটা করি যে আমাদের ওয়াটার টেবিল দেওয়া আছে, কিন্তু উইফলের কথাটা বলা আছে, ওয়াটার টেবিল দেওয়া আছে বলে আমরা ওয়াটার টেবিলটা কি করি, আমরা কনসিডার করে আমরা আবার এই জেটটা বের করি আর কি। অর্থাৎ এই যে এখানে আমরা ওয়াটারের কারণে যে প্রেশারটা আসে, অর্থাৎ গামা ডাব্লিউ ইন্টু এইচ, সেটাকে আমরা কনসিডার করি, যেটা আসলে কনসিডার করা যাবে না যেহেতু আমাদের উইফল আছে। কিন্তু যদি আমাদের উইফল দেওয়া না থাকে এবং ওয়াটার টেবিল প্রেজেন্ট থাকে,
তখন কিন্তু আমাদের ক্রিটিক্যাল ডেপথের জন্য এই গামা ডাব্লিউ ইন্টু এইচ বা জেড যেটা আছে সেটা আমাদের এখানে চলে আসবে। তো আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আমাদের ওয়াটার টেবিলটা আসলে মানে কিভাবে আসে এবং কি কন্ডিশনে আছে সেই জিনিসটা আমাদের খেয়াল রেখে এই প্রবলেমটা সলভ করতে হবে। তো এইগুলো খুব কেয়ারফুলি দেখতে হয়, কারণ কোনো কারণে যদি একটু ব্যতিক্রম কিছু হয়ে যায় বা ব্যতিক্রম প্রশ্ন করে, আসলে আমরা যেভাবে প্র্যাকটিস করি বা যেভাবে সূত্র মনে রাখি আমরা মনে করি ওইভাবে অঙ্ক করলে হয়ে যায়, আসলে তখন অঙ্কটা আমাদের কমন একটা অঙ্ক আমাদের আসলে ভুল করে চলে আসি। তো আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবো। তারপরে এখানে দেখেন আমরা পরে যে জিনিসটা লিখে রাখছি যে আনসাপোর্টেড কাটিং ডেপথ, এটা মানে কি বোঝাচ্ছে? মূলত এইটা মানে এটাই বোঝাচ্ছে যে আমাদের আমাদের এইখানে যতটুকু টেনশনাল ফোর্স আসতেছে, এই জায়গাটাতে আমাদের যতটুকু টেনশনাল ফোর্স আসতেছে, তো এই টেনশনাল ফোর্সটাকে আমাকে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করার জন্য আমাদের একটা নির্দিষ্ট ডেপথ, অর্থাৎ কতটুকু ডেপথ, যতটুকু ডেপথে আমাদের টেনশনাল ফোর্স আছে ঠিক তার সমপরিমাণ ডেপথ পর্যন্ত আমাদের কম্প্রেশন জোনে যাইতে হবে। এই কম্প্রেশন জোনে যাওয়ার পরে আমাদের এই অংশটুকুকে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ এই পর্যন্ত যে অংশটুকু আছে এই পর্যন্ত অংশের মধ্যে যদি আমি কোনো একটা ভার্টিক্যাল এক্সকাভেশনের কাজ করি, তাহলে এইটাতে আমাদের কোনো ধরনের সিটিং বা ব্রেসিং দেওয়ার প্রয়োজন নেই বা ভার্টিক্যালি কোনো সাপোর্ট দেওয়ার দরকার নেই, আমরা ইজিলি কাটতে মানে মাটিটা খনন করতে পারবো আর কি। তো এটাকে বলা হয় আনসাপোর্টেড কাটিং ডেপথ, অর্থাৎ যে ডেপথ পর্যন্ত আমরা কোনো সাপোর্ট ছাড়াই মাটিটা খননের কাজ করতে পারবো। সেটা হচ্ছে কি, আমাদের যে টেনশনাল ডেপথ আসবে, সেই টেনশনাল ক্রেক ডেপথ যেটা আসবে সেই ডেপথের সাথে যদি আমরা তার দ্বিগুণ করে ফেলি, অর্থাৎ পজিটিভ নেগেটিভ সমান করার জন্য যতটুকু ডেপথের দরকার দ্বিগুণ করে ফেললে মূলত আমার আনসাপোর্টেড কাটিং ডেপথটা পাবো। তো আমাদের জাস্ট এখানে এই জেড সি যেটা আছে, জেড সির সাথে টু গুণ করলে আমাদের এই জেড সির যে সূত্রটা ছিল আমাদের উপরে, ওই সূত্রটা এখানে টু এর জায়গায় 4c ডিভাইডেড বাই কে গামা ডাব্লিউ ইন্টু রুট কে এ, হ্যাঁ, অ্যাক্টিভ প্রেশার কোএফিসিয়েন্টটা চলে আসতেছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর এখন চলে আসি এই প্রশ্নটা আসলে আরো কিভাবে ঘুরাই বলতে পারে। যেমন বলে ইফ টেনশনাল ক্র্যাক ইজ ডেভেলপড, যদি আমাদের একটা সয়েলের মধ্যে টেনশনাল ফোর্স আসছে, টেনশনাল ফোর্স আসার পরেও যে কাজটা হয়েছে যে আমাদের সয়েলটার মধ্যে ক্র্যাক চলে আসছে, এরকম করে একটা ক্র্যাক চলে আসছে, তখন কি হয়? আসলে আমরা এই ধরনের প্রবলেমগুলোতে যেটা করি, আমরা আসলে যে সূত্রটা পড়ি বা সূত্রটা আমাদের জানা থাকে সেটা আমরা আসলে মুখস্থ করে আমরা ওইটা দিয়ে অঙ্ক করার চেষ্টা করি। আসলে এটা আসলে মুখস্থ করার কিছু না, খুব সহজ জিনিস। বা আমরা যদি মুখস্থ না করে বুঝে ফেলি তাহলে আমাদের জিনিসটা খুবই সহজ হয়ে যাবে। তো এখন দেখেন যে আমাদের এই সয়েলটার মধ্যে এখানে যদি একটা ক্র্যাক চলে আসে, তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে, এই ক্র্যাক চলে আসার কারণে এটা তো আর আমাদের যে রিটেনিং ওয়াল আছে রিটেনিং ওয়ালের সাথে লাগানো অবস্থায় নাই, টোটালি একটা সেপারেট অংশ। এই অংশটুকু যে পর্যন্ত টেনশনাল ক্র্যাক ডেপটা আছে সেই পর্যন্ত এটা টোটালি, এটা হচ্ছে একটা সেপারেট, একটা আলাদা একটা সয়েল, যেটা আমাদের আসলে এই ওয়ালের উপরে কোনো ধরনের প্রেশার দিচ্ছে না। তো ওই জন্য আমাদের এইখানে যে ফোর্সটা বা প্রেশার ফোর্সটা আসতো সেটা কি করতে হবে, আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো এখন আসেন তাহলে আমাদের প্রেশার আসবে কোনটুকুর জন্য? আমাদের প্রেশার আসবে হচ্ছে মূলত এই যে এখানে যে অংশটুকু আছে এই অংশটুকুর জন্য আমাদের মূলত প্রেশার আসবে। তো এখন যদি আমাদের প্রেশার ফোর্সটা বের করতে বলে, তাহলে প্রেশার ফোর্সটা কেমনে বের করবো? খুবই ইজি, যে এটা দেখতে কি একটা ত্রিভুজের মতো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলেই কিন্তু আমাদের প্রেশার ফোর্স যেটা, সেই প্রেশার ফোর্সটা আমাদের চলে আসবে। তো এখন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো? যে আমাদের এটা হচ্ছে কি, ধরেন যে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। জাস্ট এই যে হাফ, এই যে ভূমির মান আর উচ্চতা কতটুকু, আমাদের উচ্চতা হচ্ছে আমাদের এই যে এস মানে জেড সি, কারণ জেড সির উপরে যে সয়েলটা ছিল এটা আর কোনো প্রেশার আমাদের দিচ্ছে না। তাহলে আমরা এখান থেকে ইজিলি আমাদের টেনশনাল ক্রিয়াকে যে ফোর্সটা এই ওয়ালের উপরে আসতেছে, যে ফোর্সটা আসবে সেই ফোর্সটা আমরা এখানে, ফোর্সের মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। এইটা হচ্ছে মূলত যদি আমাদের টেনশনাল ক্র্যাক ডেভেলপ হয়ে যায় তখন আমাদের কিভাবে আমরা হচ্ছে এখানে টেনশনাল ফোর্সটা বের করবো, সেটা বের করার একটা কন্ডিশন। তো এই জিনিসটা বুঝে রাখবেন যে আমরা জেড সিটা বের করতে পারলে আর এইটুকুতে আমাদের সূত্র ফর্মুলা ফেলে দিলেই চলে আসে, তাহলে আমাদের এইটার ফোর্সটা আমরা সহজে বের করতে পারি। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা বলতে পারি যে পজিশনটা কোথায়, আসলে কোন পজিশনে আমাদের এই টেনশন ফোর্সটা কাজ করতেছে, সেই পজিশনটা আমরা কেমনে বের করবো? খুবই সহজ। এটা হচ্ছে কি, আমাদের এই যে এইচ মানে যে জেড সিটা আছে, এইচ মানে জেড সি, তাহলে এইচ মানে জেড সিটাকে আমরা কি করবো, জাস্ট 1/3 করে দিলে হয়ে যায়। কারণ আমরা ত্রিভুজের এই দিক থেকে মোটা থেকে চিকনের দিকে গেলে 1/3 জানি, চিকন থেকে মোটার দিকে গেলে আমাদের আসলে 2/3 জানি। তো আমাদের আসলে এর বটম থেকে বের করতে হয়, বটম থেকে যদি বের করতে হয় তাহলে 1/3 করে দিলে আমাদের মূলত টেনশনাল ফোর্সের যে পজিশন সেই পজিশনটা আমাদের চলে আসে। এখন আসেন আমাদের এইখানে যে প্রেশারটা আছে সেই প্রেশারটা মাঝে মাঝে আমাদের কি করতে পারে, ওয়াটার টেবিল দিয়ে দিতে পারে। যদি ওয়াটার টেবিল দেওয়া থাকে তাহলে এখানে ওয়াটার টেবিল যদি একদম উপরে, অর্থাৎ এই জায়গায় ওয়াটার টেবিল থাকে, তো আমাদের এইখানে টেনশনাল ক্র্যাক আসছে, কিন্তু এখানে যে ওয়াটারটা ছিল সেটাতে এই সয়েলের উপর আমাদের, এই রিটেনিং ওয়ালের উপর আমাদের অবশ্যই প্রেশার দিবে। তার মানে আমাদের এই ওয়াটার প্রেশারটা কিন্তু আলাদাভাবে কনসিডার করে নিতে হবে, যেটা আমি এখানে লিখে রাখছি আর কি। তাহলে আমাদের যে প্রেশারটা আসতেছে সেই প্রেশারটা হচ্ছে আমাদের মূলত
গামা ডাব্লিউ ইন্টু এইচ এটা আসতেছে। এখন এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের যদি বলে প্রেসার ফোর্সটা কত বের করতে বলে, তখন আসলে আমরা এটাকে কিভাবে সলভ করব এটা একটু আমাদের জানা দরকার। যদি আমাদের প্রেসার ফোর্স বের করতে বলে তাহলে প্রেসার ফোর্স আমরা আসলে কিভাবে বের করবো, সাপোজ তাহলে আমাদের এটা হচ্ছে কি আমাদের সয়েল থেকে আমাদের শুধু এইটুকুতে প্রেসার আসবে, এইটা আমি এটার ক্ষেত্রফল বের করে ফেলবো। ক্ষেত্রফল বের করলে আমার চলে আসবে। এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা বলতেছি ফোর্স, কিন্তু আসলে আমরা এখানে তো একটা জিনিস মাত্র গুণ করতেছি, সেটা হচ্ছে আমাদের একটা পেরিমিটার সহ মিটার গুণ করতেছি, কিন্তু মিটার গুণ করে তো আসলে এটা সলিউশন হবে না। আমাদের যেহেতু ফোর্স, কারণ এখানে যে মানটা আসতেছে স্ট্রেস আকারে আসতেছে, তাহলে মিটার স্কোয়ার আছে। তো আসলে এই যে রিটেনিং ওয়ালটা সেটা মূলত আমাদের এই পাশে যে মাপ, এটা তো অনেক বড় মাপ, তো আমরা এই বরাবর 1 মিটারের একটা মাপ ধরে নেই। যা যে কারণে আমাদের এখানে একটা 1 মিটার লেখানো থাকে, ওই মিটার এখানে একটা মিটার আর এখানে একটা মিটার, আর এখানকার নিচে যে মিটার স্কোয়ার ছিল কেটে গেলে আমাদের শুধু ফোর্স হয়ে যাচ্ছে। তো আমরা এখানে এই জিনিসটা কনসিডার করি, 1 মিটার কনসিডার করি, একটা লেখার প্রয়োজন হয় না, লেখা যা কথা না লিখলেও একই কথা। তো এখন আসি, আমরা যদি এইখান থেকে আমাদের টেনশনাল ক্র্যাক আসছে কিন্তু ওয়াটার টেবিল উপরে দেওয়া আছে, তখন আসলে আমরা ফোর্সটা কিভাবে বের করবো? তখন আমাদের যেটা করতে হবে, এইখানে আমাদের গামা সাবমার্স নিতে হবে। এখানে গামা সাবমার্স দেবো, আর এইখানে যে আমাদের ওয়াটারটা আছে, ওয়াটারের জন্য আমাদের ডায়াগ্রামটা মূলত এরকম হবে। তো এটা হচ্ছে কি আমাদের মূলত গামা ডাব্লু ইন্টু এইচ, গামা ডাব্লু ইন্টু এইচ। তাহলে আমাদের মোট ফোর্সটা কি হবে? আমাদের এইটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল প্লাস হচ্ছে কি এইটার ক্ষেত্রফল। তার মানে এটার ক্ষেত্রফল তো যে আগের মতোই যে এইটুকু, শুধু এখানে সাবমার্জিন এটা আসবে। পাশাপাশি আমাদের এখানে যেটা যোগ হবে সেটা হচ্ছে কি আমাদের গামা ডাব্লু ইন্টু এইচ আসবে। আর ত্রিভুজ যেহেতু দেখতে, এখানে একটা কি চলে আসবে, সামনে একটা হাফ চলে আসবে। তো আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে ওয়াটার টেনশনাল ক্র্যাক আসলো কিন্তু ওয়াটার টেবিল দেওয়া আছে, আমরা যদি এটাকে কনসিডার না করি তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আমাদের ভুল হয়ে যেতে পারে আর কি। তো আমরা যাতে ভুলটা না করি এই জন্য আমি এই জিনিসটা আপনাদের একটু জানাই দেওয়ার চেষ্টা করলাম। এখন আসেন পরে আমরা চলে আসি হচ্ছে, যদি আমাদের বিফোর টেনশনাল ক্র্যাক যে কথাটা আমাদের বলা থাকে, যে টেনশনাল ক্র্যাক হওয়ার পূর্বে আমাদের আসলে কিভাবে আমাদের এখানে ফোর্সটা আমাদের কাউন্ট হবে সেটা আমাদের বের করতে বলে। তো টেনশনাল ক্র্যাক হয় নাই, বিফোর টেনশনাল ক্র্যাক যেহেতু বলছে, তার মানে এইখানে যতটুকু আমাদের টেনশন জোন আছে ঠিক ততটুকু কম্প্রেশন জোন আমাদের কি করবে, বাদ পড়ে যাবে। এইটুকু অংশ আমাদের কোনো ওয়ালের মধ্যে প্রেসার দিতে পারবে না। তার মানে এটা যদি বাদ হয় তাহলে আমাদের প্রেসার আসবে শুধু এই যে নিচের যে অংশটুকু আছে, যে নিচের যে অংশটুকু আমরা দেখতেছি, এই নিচের অংশটুকু থেকে শুধু আমাদের কি আসবে, ওয়ালের পরে প্রেসার আসবে। তো এই জিনিসটা তো আমরা এখানেই দেখতেছি যে আমাদের এই যে এই অংশটাতে কোনো, এই ওয়ালের এই পোর্শনটাতে কোনো প্রেসার বা ফোর্স কোনোটাই আসতেছে না, আসতেছে শুধু এই নিচের অংশটুকু থেকে। তাহলে আমাদের এখন এটা যদি আমরা আসলে ফোর্সটা বের করি, প্রেসার ফোর্স বের করতে চাই, তাহলে প্রেসার ফোর্সটা আমরা কিভাবে বের করবো? সহজ হিসাব, যে আমরা যদি এটা একটা ট্রাফিক জ্যাম কল্পনা করি, তাহলে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল বের করলে হয়ে যায় হাফ ইন্টু এই যে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল, এটা একটা বাহু অর্থাৎ এই বাহুর মান, আর এটা হচ্ছে আর যে উপরে যে বাহুটা আছে তার মান, ইন্টু হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে কত আমাদের এইচ মাইনাস এইচ সি। এখন এইচ সিটা আসলে কি, এই যে এইচ সিটা আনসাপোর্টেড কাটিং ডেপথ, অর্থাৎ এইচ সি সমান সমান হচ্ছে, এইচ সি সমান সমান হচ্ছে 2ZC, 2ZC। এটা জাস্ট আমরা এই এই পরিমাণ অংশ যেটুকু আছে এটুকু বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে বাকি যে অংশটুকু আছে সেইটুকুই আসলে ওয়ালে। এখন এই অংশটুকু থেকে শুধু প্রেশার আসবে, এই অংশটুকুতে আমাদের প্রেশার আসবে ঠিক এই পর্যন্ত। এই নিচের অংশ প্রেশার আসবে, উপরের অংশটাতে কোনো প্রেশার আমাদের আসবে না। তো এখন আসেন আমরা যদি এই যে এইচ সির মানটা এই সমীকরণে বসায় দেই, তাহলে আমাদের এই যে এরকম একটা সমীকরণ চলে আসে, যেটা আসলে আমরা মুখস্থ করে অঙ্ক করি বা বইয়ে বা অনেক বইয়ে এটা ডিরেক্ট এভাবে লিখে দেওয়া আছে, যে আমাদের হাফ অফ কে কে গামা এইচ স্কোয়ার মাইনাস 2 CH√K। তো এটা লেখা আছে, আমরা আসলে এটা দিয়ে আসলে অঙ্কটা সলভ করার চেষ্টা করি। আসলে এটা আসলে আমি যতটুকু মনে করি যে এই সূত্রটা মনে না রাখাটাই ভালো, যে আপনি একটু বেসিক থেকে করেন। প্রথমে হয়তো মনে হবে যে অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু যখন 2-3 বার প্র্যাকটিস করবেন দেখবেন যে এই সূত্রটা ছাড়াই আপনার অঙ্কটা হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে সূত্রটা দিয়ে যারা করতেছেন এটার তো কোনো সমস্যা নাই, এটা দিয়েও করতে পারবেন। এটা হচ্ছে কিভাবে আসে সেই জিনিসটা জাস্ট আমি আপনাদের দেখাই দিলাম। এইটা যে জিনিস এটা সেম জিনিস, তবে আমি নিজে আসলে পরীক্ষায় কখনো অঙ্ক আসলে আমি নিজে এইভাবেই করার চেষ্টা করি। তো এতে আমার হয় কি জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা একটু কমে যায়, কারণ আমি নিজে বুঝতে পারি যে আসলে কোথায় কি হচ্ছে। তো এখন চলে আসেন আমাদের যেটা বাখরাবাদের প্রশ্নের মধ্যে গ্যাস কোম্পানি লিমিটেডের প্রশ্নে যেটা আসছিল, সেটা মূলত এখানে একটা সারচার্জ দেওয়া ছিল, সয়েলের উপরে একটা সারচার্জ দেওয়া ছিল, এটার উপর ডিপেন্ড করে মূলত আমাদের অঙ্কটা সলভ করার কথা বলা হয়েছিল। তো সারচার্জ দেওয়া থাকলে দেখেন আমরা আগে থেকেই জানি যে আমাদের কোনো একটা ফোর্স যদি আমাদের উপর থেকে ভার্টিক্যালি নিচের দিকে আসে, তাহলে সেটাকে আমাদের হরিজেন্টালি, ওয়ালে তো আমাদের হরিজেন্টালি ফোর্স আসবে। তাহলে হরিজেন্টালি করার জন্য আমরা সাধারণত কি করি, এখানে হচ্ছে আমাদের এই যে অ্যাক্টিভ প্রেসার কোএফিসিয়েন্ট, সেটা আমরা এখানে কি করে দিই, আমরা গুণ করে দিই।
তো জাস্ট আমাদের ওই আগের যা ছিল ঠিক একই রকম থাকবে, জাস্ট এখানে অতিরিক্ত হিসাবে আসতেছে কি আমাদের যে সারচার্জ লোডটা আছে সেই লোডটা আমার এখানে বসাই দিতে হবে। তো আমাদের দেখেন এই যে আগের এই অংশটুকু ঠিক আগের মতোই আছে, এই অংশটুকু শুধু নতুন ভাবে যোগ হলো কোনটা, এইটা। তো আপনার দরকার হচ্ছে কি আমাদের হচ্ছে এই কত দূর পর্যন্ত আমাদের টেনসাইল ফোর্সটা কাজ করতেছে এই ডেপটা আপনার জানা দরকার। তো আপনি যদি এখানে পি এর মান 0 বসাই দেন, 0 বসাই দিয়ে সলভ করলে আমাদের মূলত কি চলে আসে, আমাদের জেড সির মানটা চলে আসে। তো এটা আমি আসলে সরল করে এই মানটা এখানে লিখে রাখছি, আপনারা আবার এটাকে একটা সূত্র বানিয়ে নিয়েন না, কারণ সূত্র বানিয়ে নিলে এই অঙ্কগুলো আসলে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। তো আপনার মূলত কাজ কি, প্রেসারের যে সমীকরণটা আছে এই সমীকরণটা লিখবেন। যেহেতু আপনার টেনসাইল ডেপটা বের করার দরকার, টেনসাইল ডেপটা এখানে জেড সি বসাই দিয়ে এখানে জাস্ট 0 বসাই দিলে আপনার কত দূর পর্যন্ত আপনার টেনসাইল ফোর্সটা কাজ করতেছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে মূলত আমাদের যদি কোনো সারচার্জ লোড দেওয়া থাকে তাহলে এই টেনশাল ফোর্সটা কতদূর কাজ করবে সেটা আমাদের বের করার যে ফর্মুলা, এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলাটা। এখন আসেন, এইখানেও সেম ঘটনা, যে আমাদের যদি বলে আফটার টেনশাল ক্র্যাক, যদি এখানে টেনশাল ক্র্যাক চলে আসে আগের মতো, এখানে যদি টেনশাল ক্র্যাক চলে আসে তাহলে এই যে ধরেন যে এই অংশটাতে আমাদের একটা টেনশাল ক্র্যাক চলে আসলো এই ডেপ পর্যন্ত, তার মানে এই অংশটা আর কোনো প্রেসার দিবে না, প্রেসার দিবে শুধু কি আমাদের নিচের অংশটুকু, এই নিচের যে অংশটুকু আছে এই অংশটুকু আমাদের শুধু প্রেসার দিবে ওয়ালের উপরে। তাহলে এর ক্ষেত্রফলটা বের করলে আমাদের কিন্তু এই যে টেনশন ফোর্সটা আগের মতো চলে আসতেছে। তো খেয়াল রাখতে হবে সারচার্জ যেটা আছে সেই সারচার্জকে অবশ্যই আমাদের কনসিডার করতে হবে, সারচার্জকে সহ আমাদের হিসাব করে মানটা বের করতে হবে আর কি। তো এইখানে আমাদের এই জিনিসটা এখানে বলে দেওয়া আছে বা করে দেওয়া আছে, আপনারা একটু বুঝে করার চেষ্টা করবেন, দেখবেন যে অনেক বেশি সহজ হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। তো এইখানে যে ব্যাপারটা সেটা শুধু যে টেনশন আমাদের সারচার্জ দেওয়া আছে সেটাই না, ধরেন যে এরপরে কি করা হলো, সারচার্জও দেওয়া আছে পাশাপাশি এখানে ওয়াটার টেবিলও দেওয়া আছে উপরে, একদম আমাদের গ্রাউন্ড সার্ফেসে ওয়াটার টেবিলও দেওয়া আছে, তখন আসলে আপনি কি করবেন, ওয়াটার টেবিল দেওয়া থাকলে আমাদের তখন কি করতে হবে, অবশ্য ওয়াটার টেবিলটাকেও আমাদের কি করতে হবে, কনসিডার করতে হবে। তার মানে এইখানে আরেকটা যে কনসিডারেশন আসবে সেটা হচ্ছে কি আমাদের গামা ডাব্লিউ ইন্টু হচ্ছে আমাদের জেড সি। এখানেও জাস্ট আমাদের এইখানেও জাস্ট ওই ওয়াটার টেবিলের ইয়াটা আমাদের যোগ করে দিতে হবে, সেটা হচ্ছে কত আমাদের প্লাস হচ্ছে গামা ডাব্লিউ ইন্টু জেড। এখানে আসলে এইভাবে যোগ করলে হবে না, এখানে ওয়াটার টেবিল যেহেতু আছে হাফ ইন্টু, এখানে হাফ আসবে, হাফ ইন্টু গামা ডাব্লিউ এইচ ইন্টু হচ্ছে কি আমাদের এটা কেন এভাবে লিখলাম, আমি আগেই বলছিলাম একটু আগে যে আমাদের যখন ওয়াটার থাকবে, যদি ক্র্যাকও চলে আসে ওয়াটারের প্রেশার তো আর কমবে না, ওয়াটারের প্রেশার কি টপ থেকে বটম পর্যন্ত আমাদের থাকবে। আর এখানে যে ইউনিট ওয়েটগুলো নিতে হবে সেগুলো হচ্ছে সাবমার্জিন ইউনিট ওয়েটগুলো নিতে হবে, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। যদি ওয়াটার টেবিল দেওয়া থাকে তাহলে আমরা আসলে কিভাবে সলভ করবো আর কি এই প্রবলেমটা। তো এখন চলে আসি আমরা আরেকটা জিনিস এখানে দেখি, সেটা হচ্ছে কি মূলত আমাদের সারচার্জ লোড দেওয়া আছে কিন্তু আমাদের বললো বিফোর টেনশাল ক্র্যাক আমাদের কতটুকু ফোর্স আসবে বা প্রেশার আসবে। তো আগের মতোই যে আমাদের এইখানে যতটুকু আমাদের টেনশন জোনে আছে আর যতটুকু কম্প্রেশন জোনে আছে দুইটা কি হবে, মিনিমাইজ হয়ে যাবে, পজিটিভ নেগেটিভে জিরো হয়ে যাবে। তো আমাদের প্রেশার আসবে মূলত এই যে আমি যে রেড জোনটা আঁকতেছি এই রেড জোন থেকে আমাদের ওয়ালের উপরে মূলত প্রেশার আসবে, অর্থাৎ এই অংশটুকুতে আমাদের প্রেশার আসবে ওয়ালের, এই অংশটুকুতে শুধু প্রেশার আসবে। তো আমাদের এই অংশটুকু শুধু কনসিডার করলে হয়ে যাবে। তো এই যে মান কিভাবে বের করবো, এই যে আগের মতো যে আমাদের এখানে সারচার্জ আছে, সারচার্জের জন্য আমাদের এখানে অ্যাক্টিভ প্রেশার কোএফিসিয়েন্ট গুণ করছি, তারপর সি ইন্টু অর্থাৎ যেটা কোয়েশনের জন্য যে ফোর্সটা এখানে আসছিল, এই যে উপরে উপরে যে ফোর্সটা আসছিল সেটা সম পরিমাণে ফোর্স তো নিচেও আসবে তাই না, এই পয়েন্ট পর্যন্ত নিচেও আসবে। তো আমরা এটাকে এখানে নিলাম, আর এইখানে আমাদের যে টোটাল প্রেশারটা আছে বটমে সেটা আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে জাস্ট আমরা আগের ট্রাফিজামের যে ক্ষেত্রফল আছে ট্রাফিজামের ক্ষেত্রফলের মতো সূত্রটা ফেলে দিয়ে আমাদের এখন ডেপথ যেটা হবে সেটা হচ্ছে কি মূলত আমাদের যে টেনশন জোনটা ছিল তার দ্বিগুণ ডেপথ পর্যন্ত আমাদের কোনো প্রেশার আসবে না। এইটাকে যে আমরা এইচসি দ্বারা প্রকাশ করছিলাম, এইচসি সমান সমান হচ্ছে 2ZC, এটা বসাই দিলে জাস্ট আমাদের এখান থেকে টেনশন ফোর্সটা কিরকম হবে সেটা চলে আসতেছে। এবং কি এইটাকে যদি আমরা ওই আগের মতো এইচসির মানটা বসাই দিই তাহলে আমরা অনেকে এই সূত্রটা মনে রাখতে পারেন, এই সূত্রটা দিয়ে ডাইরেক্ট বসাই দিলে অঙ্কটা হয়ে যায়। তবে আমার সাজেশন হচ্ছে আবারও সূত্রটা না করে একবার দুইবার আপনি বেসিক থেকে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে এই অঙ্কগুলো ইনশাল্লাহ কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই হচ্ছে মূলত আমাদের যে সিফাই সয়েলের উপরে যে আমাদের প্রেশার রিটেনিং ওয়াল যদি নির্মাণ করা হয় তাহলে এই রিটেনিং ওয়াল সিফাই সয়েলে কিরকম ভাবে আমাদের ফোর্সটা আসে সেটা এখানে আলোচনা করা হলো। তো এখন আমরা এটা রিলেটেড যে বাকরাবাদের প্রশ্নটা আসছে সেটা দেখবো, আসলে আরো অনেক কিছু প্রবলেম আছে, এক ভিডিওতে আসলে সবগুলা তো কভার করা সম্ভব হয় না। তো আমরা আজকে ওটা দেখবো এবং কি ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও দিয়ে দিব এটার সাথে রিলেটেড করে, যাতে হচ্ছে আরো কিছু অঙ্ক আপনারা প্র্যাকটিস করতে পারেন এবং কি আমরা আলোচনা করলে যাতে আপনাদের মনে থাকে সেটা আমরা দেখবো। এখন আমরা বাকরাবাদের প্রশ্নটা দেখি, বাকরাবাদের প্রশ্নটাতে আসলে কি বলছে, যে আমাদের এখানে দেখেন যে বলা হচ্ছে যে এই স্মুথ রিজিড রিটেনিং ওয়াল
স্মুথ রিটেনিং ওয়াল একটা আছে, যেটা হচ্ছে আমাদের 6 মিটার হাইট, ক্যারিজ ইউনিফর্ম সারফেস 15 কেজি, 15 কিলোনিউটন পার বর্গমিটার। দ্য ব্যাকফিল ইজ ক্লে স্যান্ড অর্থাৎ সিপাই সয়েল। এটা দ্য প্রপার্টিস গুলো এখানে দেওয়া আছে, তার ইউনিট ওয়েট কত, তারপর ফায়ার মান কত, এবং হচ্ছে আমাদের যে কোহেশনটা আছে ক্লে স্যান্ডের কোহেশনটা আমাদের এখানে দেওয়া আছে। ডিটারমাইন দ্য টোটাল অ্যাক্টিভ আর্থ প্রেশার, আর্থ প্রেশার টোটালটা কত সেটা বের করতে বলছে, এবং টেনশাল ক্র্যাকের যে জোনটা আছে সেটা কোথায় হবে সেটা আমাদের বের করতে বলছে। তো আমি যেটা বললাম আর কি, যে ঠিক আমরা আগের মতোই আমাদের মূলত প্রথমে যে অ্যাক্টিভ প্রেশার কোএফিসিয়েন্ট কিভাবে বের করতে সেটা আপনাদের জানাই আছে। অ্যাক্টিভ প্রেশার কোএফিসিয়েন্ট বের করে নেবেন, এখানে 1 মাইনাস সাইন ফাই ডিভাইড 1 প্লাস সাইন ফাই এই সূত্রের মধ্যে ফেলে দিলে আপনার অ্যাক্টিভ প্রেশার কোএফিসিয়েন্টটা চলে আসতেছে। তো আমরা প্রথমে আমাদের যেটা যে বের করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের টেনশাল জোনটা আসলে কোথায় সেই পজিশনটা আমরা বের করতে যাচ্ছি। তো সেই পজিশনটা বের করার জন্য আমাদের যে একটু আগে যে ফর্মুলাটা দেখলাম ওইটা ফেলে দিয়ে জাস্ট এখানে যদি আমরা জিরো বসাই দেই, জিরো বসাই দিলে আমাদের টেনশাল জোনের যে ডেপথটা আছে সেই ডেপথটা আমাদের 1.032 মিটার চলে আসতেছে। তো আমরা এখন আমি বুঝতেছি যে এই ওয়ালের আমাদের ঠিক এরকম একটা দূরত্ব পর্যন্ত, এই যে এরকম একটা দূরত্ব পর্যন্ত আমাদের কি আসতেছে, আমাদের টেনশন আসতেছে। এই যে এটার মান হচ্ছে 1.032। অথবা আপনারা যদি আরেকটা প্রসেস আছে, আপনারা যদি করতে চান, সেটা হচ্ছে কি আপনার এইখানকার ফোর্সটা কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন ইজিলি, যে আপনার টেনশাল ফোর্স কতটুকু যদি আমরা এই সূত্রের মধ্যে ফেলে দিই, টেনশাল ফোর্স কতটুকু এবং আমরা বটমের ফোর্স কতটুকু সেই এই সূত্রের মধ্যে সব মান হাইটটা পুরোটা বসাই দিলে এটা চলে আসবে। তো আপনারা যদি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়েও করেন, সিমিলার ট্রায়াঙ্গেল দিয়েও কিন্তু আমাদের এই ডেপটা চলে আসবে সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে। যে আমাদের সবসময় সূত্র মনে রাখতে হবে সেটাও না, আপনার এইখানকার ফোর্স এবং এখানকার ফোর্স মনে থাকলেই যা সদৃশ্য ত্রিভুজ দিয়ে আপনি করেই আপনি এখানে কতটুকু ডেপটা আমাদের টেনশাল ক্র্যাক আছে সেই জিনিসটা কিন্তু আপনার বের করে ফেলতে পারবেন। এটা একটা প্রসেস আপনাদের সহজ করার জন্য আহ, এইভাবে করতে পারেন আর কি। তো এখন আমরা চলে আসি যে আমাদের আমরা যদি এখানে বলছি আফটার টেনশাল ক্র্যাক, অর্থাৎ টেনশাল ক্র্যাক এখানে চলে আসছে, অর্থাৎ এই অংশটুকুতে আমাদের টেনশাল ক্র্যাক চলে আসছে। যদি এখানে টেনশাল ক্র্যাক চলে আসে তার মানে এই অংশটুকু শুধু আমাদের যে প্রেশার দেওয়ার কথা সেই এই অংশটুকু শুধু প্রেশার দিবে। তো আমরা প্রথমে কি করলাম, যে আমাদের এই যে এই ফোর্সটা যদি আমি বের করে নিতে পারি, আর এটা তো আমার জানাই আছে, তাহলে আমার দরকার মূলত কি এই হাইটটা দরকার। এই হাইটটা আমি কেমনে বের করবো, আমাদের 6 থেকে চিত্রতে করে ফেলবেন, ওটা আর আলাদা করে দিকে করার দরকার নাই, চিত্রতে করে জাস্ট এখানে ক্যালকুলেশন করে দেখাইলে হবে। এটা আপনাদের বোঝানোর জন্য আমরা আসলে এত কিছু লিখছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো আমরা মূলত হচ্ছে আমরা এই ডেপটা বের করে ফেললাম, বের করে ফেলে আমরা জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে আমাদের প্রেশার ফোর্সটা চলে আসবে। তো এখন আসেন আমাদের এখানে প্রথমে যেটা করা হয়েছে 0 মিটার, অর্থাৎ জেড যখন 0 তখন এখানে কতটুকু ফোর্স বের করে টেনশন ফোর্স কাজ করে সেটা আমরা বের করছি। তারপর 6 যদি এইচ এর মান জেড এর মান 6 হয় তাহলে 6 হলে কত প্রেশার কাজ করে সেটা আমরা বের করছি। তো অ্যাক্টিভ প্রেশার আপনার টেনশন ক্র্যাক যেটা আমরা জাস্ট এই যে এই যে টোটাল 6 থেকে 1.032 বাদ দিয়ে জাস্ট আমরা এইখানকার ফোর্সটা আমরা বের করে ফেলার চেষ্টা করছি। তাহলে আমাদের এই যে ওয়ালের উপরে এতটুকু ফোর্স আমাদের কাজ করতেছে। অথবা যে সূত্রটা আমি একটু আগেই আপনাদের বললাম যে আপনারা চাইলে সূত্র আকারে মনে রেখেও জাস্ট এখানে বসাই দিলেই আপনার সেম জিনিসটা চলে আসবে। আপনারা এইভাবেও করতে পারবেন, কিন্তু আপনাকে কিন্তু এই পর্যন্ত অর্থাৎ জেড সি বের করা পর্যন্ত আপনাকে অঙ্ক করতে হবে। জেড সি বের করার পরে আপনি হচ্ছে এই সূত্রের মধ্যে বসাই দিলে আপনার যে আমাদের ফোর্সটা সেই ফোর্সটা আমাদের চলে আসবে, মানে খুব সহজে আপনারা বের করতে পারবেন। এখানে জেড বলতে টোটাল হাইটটাকে বোঝানো হচ্ছে আর কি, জেড সি কিন্তু না, টোটাল হাইট কতটুকু 6 মিটার, এই 6 মিটার আমাদের এখানে বসাই দিলে আমাদের অঙ্কটা সলভ হয়ে চলে আসবে। এই ছিল আমাদের বাকরাবাদের যে প্রবলেমটা ছিল। তো আমি এটা রিলেটেড আরো কি কি হতে পারে বা কি ধরনের সমস্যা যুক্ত করতে পারে, প্রশ্নের মধ্যে কি চেঞ্জ গুলো নিয়ে আসতে পারে, এইটু এইটা বিষয়ে আমরা হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। এটা নিয়ে আরো ডিপ আলোচনা আছে ইনশাল্লাহ, যখন আমরা রিটেনিং ওয়ালের একদম শুরু থেকে পয়েন্ট বাই পয়েন্ট ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনাদেরকে, তখন বিষয়গুলো আরো বেশি আম, চেষ্টা করব ভালোভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য, যাতে আপনাদের এটা বুঝতে কষ্ট না হয়। ধন্যবাদ আপনাদের যে আমাদের যেভাবে সাপোর্ট করতেছেন সেটা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। আমরা চেষ্টা করব আরো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের সামনে আহ, বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করার। মানুষ মাত্রাই ভুল, আমাদেরও কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে। যদি কোনো জায়গায় ভুল মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কারেকশন করে দিবেন। এটা আমাদের জন্য ভালো হবে, এবং পরবর্তীতে সেই মেসেজটা আপনাদেরকে দিলেও সেটা আপনাদের জন্য ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।